আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে থেকেও দূরে তুমি গল্পের ৯ নাম্বার পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মদ খাওয়ার অভ্যাসটা তানভীরের নতুনই হয়েছে বলা চলে। আগে নিজের বাবা আর ভাইয়ের ভয়ে এসবের দিকে তাকানোর সাহস অবধি পেত না। তবে এখন ধীরে ধীরে ভয় সব কেটে যাচ্ছে। কাউকে আর সহ্য করতে পারে না তানভীর। কেউ ওর পাশে দাঁড়ায় না, ওকে ভালোবাসে না। তবে ওদেরকে ভয় পেয়ে কি হবে? এদের কথা ভেবেই বা লাভ কি? কেউ তো তানভীরের কথা ভাবে না। সবার ভাবনাই শুধু আরমান, আরমান আর আরমান। আরমান ছাড়া আর কেউ চোখে কিছু দেখেই না। আরমানই সবকিছুর যোগ্য, আর তানভীর যেন সবার চোখে গাধা। কোনো যোগ্যতাই নেই আরমানের সামনে দাঁড়ানোর। সেটা প্রতিনিয়ত প্রতিটা মানুষ ওর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। আর এই বিষয়টাই তানভীরের অসহ্যকর লাগে। প্রত্যেকটা মানুষ আলাদা, তবে কেন একজনকে আরেকজনের সাথে তুলনা দিয়ে ছোট করতে হবে? এটা তো স্বাভাবিক বিষয় যে একজন কোনো বিষয়ে বেশি পারদর্শী হবে, অন্যজন একটু কম পারদর্শী হবে। একটু খুঁজলে এমন অনেক কিছু পাওয়া যাবে যেখানে আরমানের থেকে তানভীর বেশি পারদর্শী। কিন্তু না, কেউ তো সেসব কিছু করবে না। সবাই শুধু খুঁজে খুঁজে তানভীরের খুঁতগুলো আগে বের করবে। দলের ছেলেগুলোর সাথে ক্লাব ঘরে বসে একসাথে মদ খাচ্ছে তানভীর। প্রতিদিনের তুলনায় আজকে একটু বেশি খেয়ে ফেলেছে। অন্যদিন নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, তবে আজকে পারছে না। উঠে দাঁড়ানোর মতন অবস্থাও নেই। ড্রাইভ করে যে বাড়ি ফিরবে তাও সম্ভব না। গাড়ি চালাতে গেলে হয় নিজে মরবে, নয়তো কাউকে মেরে দেবে। টেবিলের ওপর থেকে মাথাটা তুলে সম্মুখে বসা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, তুই গাড়ি চালাতে পারিস? ছেলেটার অবস্থা যে তানভীরের থেকে খুব একটা বেশি ভালো তা বলা যায় না। তবে হ্যাঁ, তানভীরের থেকে একটু কম নেশা হয়েছে। তানভীরের প্রশ্নের প্রেক্ষিতে দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানিয়ে বলল, না ভাই, গাড়ি চালান কেমনে জানমু? আমার বাপের কি আর গাড়ি আছে নাকি? তানভীর বলল, ধ্যাৎ শালা, তোকে দিয়ে তাহলে কি হবে? সর, আমি নিজেই গাড়ি চালিয়ে যাব। তানভীর উঠে দাঁড়াতে নিয়ে আবারও বসে পড়ল। চোখ দুটো খুলে রাখতে পারছে না ঠিকঠাকভাবে। কে জানে কি করে গাড়ি চালাবে। তবে তানভীর এখানে হারবে না। অন্তত এতগুলো ছেলের সামনে হেরে গেলে চলবে না। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে জানে তানভীর। আবার উঠে দাঁড়ালো অনেক কষ্টে। পেছন ঘুরে দাঁড়াতেই একটা বেশ শক্তপোক্ত হাতের থাবা এসে পড়ল তানভীরের গালে। তানভীর ছিটকে গিয়ে আবারও টেবিলের ওপর পড়ল। আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে সবগুলো ছেলের যেন নেশা উড়ে গেল। হাতের বোতলটা সাইডে রেখে সবাই দাঁড়িয়ে পড়ল। আরমান কারো দিকে নজর দিল না। ওর নজর শুধুমাত্র তানভীরের উপর। এদিকে আরমান যে তানভীরকে চড়টা মেরেছে সেটা তানভীর এখনো বুঝতে পারেনি। তবে ভীষণ রাগ হচ্ছে। কার এত বড় সাহস হলো যে তানভীরের গায়ে হাত দেয়? মারের ধাক্কাটা সামলে সোজা হয়ে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে আগন্তুককে উদ্দেশ্য করে কিছু বলতে নিল। তবে তার আগেই আরমানকে দেখে থেমে গেল। রাগের চোটে আরমানের চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। আরমানকে দেখে তানভীরের রাগ আরো বাড়ল। দাঁত পিষে বলল, তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? আরমান আরেকটা শব্দ ব্যয় করার প্রয়োজন মনে করল না। তানভীরের কলার ধরে টেনে নিয়ে সেখান থেকে চলে গেল। তানভীর অনেক চেষ্টা করলো আরমানের থেকে ছাড়া পাওয়ার, তবে কোনো লাভ হলো না। গাড়ির দরজা খুলে আরমান ওকে এক প্রকার ছুঁড়ে মারল ভেতরে। তানভীরের পকেট হাতড়ে গাড়ির চাবিটা বের করলো। তানভীরকে সিট বেল্ট পরিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। এদিকে তানভীর এখনো একা একা আরমানকে গালাগালি করেই যাচ্ছে। আরমান অবশ্য কান দিচ্ছে না সেসবে। পাগলরা তো কত কিছুই বলে, তাই বলে কি তাদের কথাই কান দিতে আছে নাকি? আর তাছাড়া তানভীর আরমানের ছোট ভাই। আরমান স্নেহ করতে জানে, স্নেহ করতে চায়, তবে তানভীরের জন্য সেসব সম্ভব হয় না। গাড়ি চলছে তার আপন গতিতে। আরমান চুপচাপ স্টিয়ারিংয়ে হাত ঘোরাচ্ছে। একটা বারের জন্য তানভীরের দিকে তাকায়নি, কিছু বলেও নি। একটা সময় গিয়ে তানভীর নিজেও থেমে গেল। গালাগালি করাও বন্ধ হয়ে গেল। আরমান আর চোখে তাকিয়ে দেখলো সিটের সাথে হেলান দিয়ে আছে। ভাবলো হয়তো ঘুমিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর আবারও আরমান তানভীরের কণ্ঠস্বর পেল। তবে এবারে আরমানকে গালাগালি করছে না, বরং তানভীরের গলাটা একটু অসহায় লাগলো আরমানের কাছে। আরমান একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করলো তানভীরের কথাগুলো। তানভীর ঘোরের মাঝে বিড়বিড় করে বলছে, তুই সব সময় সব বিষয়ে আমার থেকে এগিয়ে যাস। সবাই তোকে ভালো ভাবে, আর আমায় ভাবে খারাপ। তুইও আমায় খারাপ ভাবিস। আমি তোর ভাই, কিন্তু তুই আমার থেকে বেশি মুনতাসিরকে ভালোবাসিস। সেদিন আমার গাড়ির সাথে তোর অ্যাক্সিডেন্ট আমি ইচ্ছে করে করিনি। আমি তো জানতামই না তুই ওখানে থাকবি, কিন্তু ওই যে তোর কপাল, আমার সামনে এসেই পড়লি। তানভীরের শেষের কথাটা শুনে আরমান চমকালো। সেদিন তবে তানভীর ইচ্ছে করে ওকে আঘাত করেনি।
ঘটনাটা কাকতালীয় ছিল। তানভীরের কাজ ঝাঁকিয়ে ওকে হুঁশে ফেরানোর চেষ্টা করে প্রশ্নাত্মক গলায় আরমান জিজ্ঞেস করলো, কি বললি তুই তানভীর? আরেকবার বল। তানভীর একা একা কি যেন বলে গেল। আরমান একটা কথাও বুঝতে পারল না। এখনকার জন্য হাল ছেড়ে দিল। বুঝলো এখন তানভীরের মুখ থেকে কিছুই বের করা সম্ভব হবে না। কলিং বেল বাজাতে আজও হিমি এসে দরজা খুলে দিল। আরমানের সাথে তানভীরকে দেখে অবাক হলো। আরও বেশি অবাক হলো যখন বুঝলো তানভীরের অচেতন প্রায় অবস্থা। হিমি ভয় পেয়ে গেল। আতকে উঠে বলল, কি হয়েছে তানভীরের? আরমান বলল, কিছু হয়নি ভাবি, অতিরিক্ত খেয়ে এখন জ্ঞান হারানোর মতো অবস্থা হয়েছে। হিমি বিস্মিত কণ্ঠে বলল, তানভীর মদ খেয়েছে? আরমান বলল, রোজই খায়, কিন্তু রোজ অল্প খায় বলে আপনারা কেউ ধরতে পারেন না। আজকের ডোজটা একটু বেশি পড়ে গেছে। আপনার শাশুড়িকে একটু ডাকতে পারবেন ভাবি? বড় আব্বু আর ভাইয়াকেও ডাকুন। হিমি তাড়াহুড়ো করে গেল সবাইকে ডাকতে। আরমান তানভীরকে সোফায় বসালো। কিছুক্ষণের মধ্যে কল্পনা হন্তদন্ত হয়ে ছুটে এলো। সেই সাথে তাওকির আর মুহিব হোসেনও এলো। কল্পনা এসে সোফায় ছেলের পাশে বসে হাহুতাশ করে বলে উঠলেন, কি হয়েছে আমার ছেলের? তানভীর, বাবা কি হয়েছে তোর? আরমান হালকা বিরক্তির সাথেই বলল, কিছু হয়নি আপনার ছেলের, মদ খেয়ে মাতাল হয়ে পড়ে আছে এখন। আরমানের কথার প্রেক্ষিতে কল্পনা রাগান্বিত গলায় বলল, একদম আজে বাজে কথা বলবে না আমার ছেলের নামে তুমি। আমার ছেলেকে এত অপমান করো তাও তোমার শান্তি হয়নি, তাই না? এখন আবার ওকে নেশাখোর বানাতে চাইছো। আরমান বলল, দেখুন আমার শখ নেই আপনার ছেলেকে নেশাখোর প্রমাণ করার। আপনার বিশ্বাস করার হলে করুন, না করার হলে না করুন। চোখের সামনে সত্যিটা দেখেও যদি আপনি অন্ধ হয়ে থাকতে চান তবে আমার কিছু বলার নেই এখানে। কি হয়েছে তাওসিফ? মুহিব হোসেনের কণ্ঠ পেয়ে আরমান ওনার দিকে তাকিয়ে বলল, দেখো বড় আব্বু, আমার ঝামেলা করার কোনো ইচ্ছে নেই। তানভীরকে তোমাদের চোখে খারাপ করারও কোনো উদ্দেশ্য নেই। আমি আজকে তোমাদেরকে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। তোমরা এবারে প্লিজ একটু নজর দাও ওর দিকে। ও অত্যন্ত খারাপ পথে চলে গেছে। ওর অবস্থা দেখছো? ক্লাবে ছেলেদের সাথে বসে মদ খাচ্ছিল, সেখান থেকে তুলে এনেছি ওকে। তাওকির তানভীরকে মারার উদ্দেশ্যে তেড়ে যেতে নিলে হিমি আটকালো। কল্পনাও ছোট ছেলেকে আড়াল করে বসে রইলেন। মুহিব হোসেন রাগান্বিত গলায় বলল, বাড়িতে এনেছো কেন ওকে? রাস্তায় ফেলে রেখে আসতে পারোনি? হুঁশ ফিরে এলে তারপর পা রাখতো বাড়িতে। আরমান বলল, দেখো বড় আব্বু, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে যে এই সমস্যার সমাধান হবে তেমনটা না। ও একটা খারাপ পথে গেছে, আমাদের সবার দায়িত্ব ওকে ভালো পথে আনার। এখন আমরা যদি আরো সবাই রাগারাগি করি তবে পরিস্থিতি বিগড়ে যাবে। ওকে ভালোভাবে বোঝাতে হবে। তাওকির বলে উঠল, ওকে কি এখনো বোঝানোর মতন বয়স আছে? ও কি নিজে বড় হয়নি? আর কবে নিজের ভালো মন্দ নিজে বুঝতে শিখবে? আরমান বলল, বাদ দাও না এসব কথা ভাই, দরকার পড়লে আরো শেখাবে ওকে। আর একটা কথা, ওকে ক্লাবে ওভাবে মাতাল অবস্থায় দেখে রাগের মাথায় একটা চড় লাগিয়েছি। যদি তোমাদের খারাপ লেগে থাকে তবে ক্ষমা চাইছি। কল্পনা আবার হাহুতাশ করে বলে উঠলেন, কি বললে তুমি? আমার ছেলের গায়ে হাত তুলেছ? সাহস হলো কি করে তোমার? আমি নিজে কখনো আমার ছেলের গায়ে হাত তুলিনি। আরমান বলল, সেই জন্যই আজকে ওর এই অবস্থা। ঠিক সময় যদি 2-4টে চড় লাগাতেন তবে আজকে এই দিন দেখতে হতো না। নিজের মাতাল ছেলেকে নিয়ে গর্ব করা ছাড়ুন। যে কোনো দিন ও আপনার স্বামীর সম্মান নষ্ট করবে। আপনার এই ছেলের জন্য আপনার স্বামী আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কল্পনা বলল, সেসব আমরা বুঝে নেব, তাই বলে তুমি আমার ছেলের গায়ে হাত তুলবে কেন? তাওকির এবারে নিজের মাকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বলল, ওর অধিকার আছে মা, তুমি ওর সাথে এমন ব্যবহার করছো যেন ও বাহিরের মানুষ। ওর সম্পূর্ণ অধিকার আছে তানভীরকে শাসন করার। আমি বড় ভাই হয়ে যেমন ওকে শাসন করি ঠিক তেমনই তাওসিফও করতে পারে। কল্পনা এবার আর কিছু বলার মতন মুখ পেল না। আরও টুকটাক কিছু কথাবার্তা বলে সবার থেকে বিদায় নিয়ে আরমান চলে এলো। সাথে তাওকিরও এলো গেট পর্যন্ত। বেশ অনেকটা রাত হয়ে গেছে। আরমান নিজের সাথে নিজের বাইকটা আনেনি, তাই তাওকির বলল ওর গাড়িটাই নিয়ে যেতে। আরমান রাজি হলো। তবে যাওয়ার আগে তাওকির আরমানকে একটা প্রশ্ন করল। প্রশ্নটা অনেকদিন থেকেই করবে বলে ভাবছিল, আজকে করেই ফেলল। আচ্ছা, তানভীর মনোনয়ন পেল না কেন? তাওকিরের প্রশ্ন শুনে আরমান ভ্রু কোঁচকালো। একটু বিস্ময়ের সাথেই বলল, আমাকে কেন জিজ্ঞেস করছো ভাই? তাওকির বলল, জিজ্ঞেস করছি তার কারণ আছে তাওসিফ। একটা খবর কানে এলো আমার। আরমান বলল, কি খবর? তাওকির বলল, বিরোধী দলের একটা ছেলে মুনতাসিরের সাথে নাকি তোর বেশ খাতির, খুব ভালো সম্পর্ক। তুই নাকি মনে প্রাণে চাস যেন ওই ছেলেটা নির্বাচনে যেতে। আরমান বলল, তার সাথে তানভীরের মনোনয়ন না পাওয়ার কি সম্পর্ক? তাওকির বলল, কোনোভাবে কি তুই সন্দেহ করছিলি যে তানভীর যদি দাঁড়াতো তবে হয়তো ওই ছেলেটা হেরে যেত? আরমান এবার একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে হেসে উঠে বলল, এত কিছু যখন খোঁজ নিয়েছ তবে মুনতাসিরের জনপ্রিয়তার সম্বন্ধে খোঁজ নাওনি। মুনতাসিরের জনপ্রিয়তা তানভীরের চেয়ে 10 গুণ বেশি।
আর সবথেকে বড় কথা, তুমিও এই বিষয়টা খুব ভালো করেই জানো। কে মনোনয়ন পাবে না পাবে সেটা দলের সিদ্ধান্ত, এতে আমার কোনো হাত নেই। আমার এখনো এতটাও ক্ষমতা নেই। তাওকির বলল, সবাই জানে তুই মুহিব হোসেনের খুব আদরের। আরমান বলল, রাজনীতিতে আদর দিয়ে কিছু চলে না ভাই। আমি মুহিব হোসেনের আদরের জন্য যে দল আমার কথাই উঠবে বসবে তেমনটা না। যদি আমার এতটাই ক্ষমতা থাকতো তবে এবার এমপি নির্বাচনে দাঁড়িয়ে যেতাম, এসব ছাত্র সংসদের সভাপতির পেছনে পড়ে থাকতাম। তাওকির হঠাৎ হেসে উঠল, অভিব্যক্তি বদলে গেল। আরমানের পিঠ চাপড়ে বলল, তোর থেকে এটাই আশা করা যায়। তোর চোখে এই আত্মবিশ্বাসটাই আমি দেখতে চেয়েছিলাম। আমি শুধু দেখতে চাইছিলাম যে আমার প্রশ্নে তুই ঘাবড়ে যাস কিনা। এই বিষয়টায় আমি নিশ্চিত ছিলামই যে তুই কখনো এমন কোনো ষড়যন্ত্র করবি না তোর ভাইয়ের বিরুদ্ধে। আরমান একটু ভরকালো, একটু দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ল তাওকিরকে নিয়ে। যদিও এতদিন কোনো সন্দেহ তৈরি হয়নি, তবে একটু আগে তাওকিরকে নিয়ে যে সন্দেহটা তৈরি হয়েছিল মুহূর্তের মাঝে আবার সেটার সমাপ্তি ঘটালো। সন্দেহী গলায় বলল, তোমার অভিব্যক্তি বুঝতে পারছি না। আমায় নিয়ে তোমার ভাবনা কেমন? এখন যেটা দেখাচ্ছ সেটা, নাকি তুমি একটু আগে যেসব দেখালে সেটা? তাওকির এবার জড়িয়ে ধরল আরমানকে, স্নেহপূর্ণ গলায় বলল, তুই আমার ছোট ভাই, আমার রক্ত। তোকে ভালোবাসি, আমি স্নেহ করি, ভরসা আছে তোর উপর আমার। তুইও তোর বড় ভাইয়ের উপরে ভরসা রাখ। চেয়েও আরমান আর সন্দেহ করতে পারল না। ওই যে তাওকির বলল রক্ত, ওই একটা জায়গাতে গিয়েই আরমান দুর্বল হয়ে পড়ে। সব সন্দেহগুলো দুর্বল হয়ে পড়ে। নিজেও পাল্টা জড়িয়ে ধরল তাওকিরকে। ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে আরজু, একদম ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে জানে না, কারো অপেক্ষা করছে কিনা সেসবও জানে না। মাঝে মাঝে মনে হচ্ছে আরমানের অপেক্ষা করছে, আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে না, ও কারোর জন্য অপেক্ষা করছে না, মন চাইছে তাই দাঁড়িয়ে আছে। তবে সত্যি বলতে গেলে আরজু তো আরমানকেই খুঁজছে। আরজুর মনে যে একটা প্রশ্ন তৈরি হয়েছে। এর আগের দিন আরমান বলেছিল আরজুর ভালোবাসায় নাকি জান কুরবান, কিন্তু এই কথাটা কেন বলেছিল? আরমান কি তবে আরজুকে ভালোবাসে? এই উত্তরটাই আরজুর জানা দরকার। যখন কথাটা বলেছিল তখন অত কিছু বুঝতে পারেনি। তখন শুধু মনে হয়েছিল বিরক্তিকর কিছু একটা বলেছে, তাই চলে গিয়েছিল সেখান থেকে। তবে বাড়ি ফেরার পর খুব গভীরভাবে যখন আরমানের কথাগুলো আরেকবার ভেবেছিল তখন মনে হয়েছিল এই কথাটা। তবে আজকে আরমানের দেখাই পাচ্ছে না, কাউকে জিজ্ঞাসাও করতে পারছে না। আরমানের নাম শুনলেই সবাই ভূত দেখার মতো চমকে ওঠে, এমন ভাব দেখায় যেন খুব বড় নেতার কথা জিজ্ঞেস করেছে। তবে খুব বেশিক্ষণ আর সেখানে দাঁড়িয়ে থাকতে মন চাইল না আরজুর। ভাবলো আজকে আর ভার্সিটিতে আরমানের সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই। এমনিতেই রোজ তো ছেলেটা পার্কে আসেই, আজও নিশ্চয়ই আসবে, তখনই না হয় প্রশ্নটা করা যাবে। আরজু আনমনে কিছু একটা ভাবতে ভাবতে গেটের দিকে হাঁটা ধরল। গেটের কাছাকাছি যেতেই একজন ওর পথ রোধ করে দাঁড়ালো। আরজু সামনে দাঁড়ানো ব্যক্তির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চেনার চেষ্টা করলো, তবে চিনতে পারল না। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, আপনি কে? হামিদ বিস্ময় ভরা কণ্ঠে বলল, আরে চিনতে পারলে না আমায়? আরজু বলল, চেনার কথা ছিল। হামিদ বলল, এত ঝামেলা হলো তোমায় নিয়ে, তোমার সাথে আরো অনেকের সাথে, আর এখন আমাকেই ভুলে গেলে? নাকি আবার ভয়ে এমন বলছো? আরে ভয় নেই, কিছুই করব না আমি। আরজু বলল, আপনাকে তো চিনিই না, তবে ভয় পাওয়ার কথা আসলো কোথা থেকে? কে আপনি যে আপনাকে দেখে ভয় পেতে হবে আমার? হামিদ এবার হেসে উঠল। হামিদের সে হাসি আরজুকে যেন কোনো আগাম ঝড়ের পূর্বাভাস দিল। তবে আরজু তা বুঝল না। হামিদ হাসতে হাসতেই বলল, ভয় পাবে, নিশ্চয়ই ভয় পাবে, তবে সেটা সময় এলে। আপাতত আমি এমন কিছু করব না যেন তুমি আমায় ভয় পাও। তবে একটা বিষয়ে সত্যি অবাক হচ্ছি, তুমি আমায় সত্যিই চিনতে পারোনি। আরজু সহজ সাবলীল গলায় বলল, আপনাকে মিথ্যে বলে আমার কোনো লাভ নেই, কোনো কারণও নেই আপনাকে মিথ্যে বলার। হামিদ ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হেসে বলল, তোমার সাথে খেলতে দারুণ লাগবে, তুমি খুব ভালো খেলোয়াড়। এতদিন যাদের সাথে খেলেছি তাদের সবার চোখে আমার জন্য একটা ভয় ছিল, কিন্তু তোমার চোখে আমার জন্য সেই ভয়টা আমি কখনোই দেখিনি। প্রতিপক্ষ শক্তপোক্ত না হলে মজা আছে নাকি খেলে? যাই হোক, এবার এই নির্বাচনের খেলাটা শেষ করি, তারপর তোমার সাথে নতুন করে একটা খেলা শুরু করব। কথাটা বলে হামিদ সেখান থেকে চলে গেল। আরজু ঠাই সেখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবল লোকটা কে ছিল, এত কিছু বলে গেল আরজুকে। অথচ আরজু চিনতেই পারল না লোকটাকে। কি এমন সম্পর্ক ওই লোকের সাথে আরজুর? লোকটার কথা শুনে মনে হলো শত্রুতার সম্পর্ক, কিন্তু শত্রুতা তৈরি হলো কোথা থেকে? আপাতত ভাবনাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে আরজু যাওয়ার জন্য পা বাড়াতেই দেখলো সামনে আরমান দাঁড়িয়ে। আরজুর বোধ হয় একটু ভালোই লাগলো, সাথে একটু খুশিও হলো, তবে হাসলো না। আরজুর গম্ভীর স্বভাবের খোলস থেকে বেরিয়ে এসে হাসতে পারল না। আরমানকে দেখে যে একটু ভালো লেগেছে সেসবও বলতে পারল না, চুপচাপ দাঁড়িয়ে থাকলো।
এদিকে আরজুর সাথে হামিদকে কথা বলতে দেখে আরমান চিন্তার মাঝে পড়ে গেছে। কি কথা বলছিল ওরা দুজন, সেসব জানতে ইচ্ছে করলো আরমানের। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, ওই লোকটাকে আপনি চেনেন? আপনার সাথে যে এখনই কথা বলে গেল, কি কথা বলল? কি নিয়ে কথা হলো আপনাদের মাঝে? আরজু বলল, উনি ওনার মতোই কথা বলে গেলেন, আমি ওনাকে চিনতে পারিনি। তবে ওনার কথা শুনে মনে হলো উনি আমাকে চেনেন এবং আমিও ওনাকে চিনি। তবে সত্যি বলতে আমার মনে পড়ল না উনি কে। আরমান বিস্ময় ভরা কণ্ঠে বলল, এমন হয়? আপনি এত তাড়াতাড়ি মানুষকে ভুলে যান? আরজু বলল, মানুষকে মনে রেখে লাভ কি? আরমান বলল, আবারও সেই লাভ ক্ষতির হিসেবে চলে এলেন। আরজু বলল, অবশ্যই না, আপনি আমাকে বলুন মানুষকে মনে রেখে লাভ কি আমার? কেউ তো আমার কোনো উপকারে আসবে না, তবে আমি তাদেরকে মনে রেখে কি করব? আরমান বলল, বুঝেছি, ওনাকে চিনতে পারেননি, এটা খুবই ভালো কথা। তবে কি বলে গেল সেটা বলুন। আরজু বলল, কী সব খেলার কথা বলে গেলেন আমার সাথে। আমি যখন বললাম ওনাকে দেখে ভয় পাওয়ার কি আছে, তখন উনি বললেন, ভয় পাবো আমি এক সময়, আগে নির্বাচনের খেলা শেষ হলে তারপর নাকি উনি আমার সাথে খেলবেন। ওনার প্রতিপক্ষ হিসেবে আমাকে খুব পছন্দ হয়েছে। আরমান এবার আরও চিন্তায় পড়ে গেল। আজকে আকাশে কুয়াশা নেই, একটু রোদ উঠেছে, তবে আবহাওয়া খুব বেশি গরম না। তবে এর মাঝেই আরমানের কপালে ঘামের দেখা পাওয়া গেল। চিন্তিত গলায় বলল, আরও একটু ভালো করে মনে করুন, ওনার সাথে আপনার কোনো ঝামেলা হয়েছিল নাকি? আরজু এবারে কিঞ্চিত বিরক্তিকর কণ্ঠে বলল, আমি তো ওনাকে চিনতেই পারিনি, তাহলে ঝামেলা হয়েছিল কি হয়নি বলবো কি করে? আচ্ছা, ওনার নাম কি? আরমান বলল, হামিদ। আরজু এবারে মস্তিষ্কের ওপর জোর প্রয়োগ করল। নিজেকে নিজেই জোর দিয়ে বলল, ওকে মনে করতেই হবে যে লোকটাকে চেনে কি না। আরমানও আরজুকে ভাবার সময় দিল। আরজুর ভাবনার মাঝে একটা শব্দ উচ্চারণ করল না। অনেকক্ষণ ভাবনা চিন্তার পর আরজু একটা ঝামেলার কথা মনে পড়ল। হ্যাঁ, ওই লোকটার নামই তো হামিদ ছিল। তবে আরজু এই কয় মাসের ব্যবধানে চেহারাটা ভুলে গেছে। আরজু বলল, একটা ঝামেলার কথা মনে পড়েছে, ওই মানুষটার নামও হামিদ ছিল, তবে চেহারাটা ভুলে গেছি। আরমান ব্যস্ত গলায় বলল, কি নিয়ে ঝামেলা হয়েছিল? আরজু বলল, একটা ছেলে আমায় খুব বিরক্ত করত, আমি ওর নামে অথরিটির কাছে কমপ্লেন করেছিলাম। তারপরে ছেলেটাকে ওয়ার্ন করা হয়, তারপরেও বিরক্ত করত। যে ছেলেটা আমাকে বিরক্ত করত সে হামিদ নামে একটা লোকের দলের ছেলে ছিল। পরে উনি এসে আমার সাথে খারাপ আচরণ করে, আমাকে ভয় দেখান, তখনই ওই লোকটা এসে আমাকে সাহায্য করে। আরমান ভ্রু কুঁচকে বলল, ওই লোক মানে কোন লোক? আরজু বলল, ওই যে ওই লোকটা যিনি আমায় সাহায্য করেছিলেন। আরমান বলল, কে সাহায্য করেছিল আপনাকে? আরজু বলল, আরে সেদিন অডিটোরিয়ামে আপনার সাথে যিনি ছিলেন উনি। আরমান নাকমুখ কুঁচকে বলল, মুনতাসির? আরজু বলল, হ্যাঁ। আরমান বলল, সেটা তো নাম বললেই পারতেন, না হলে ভাইয়া বলে ডাকলেও তো হয়। আরজু গম্ভীর গলায় বলল, নাম বলার কথাটা খেয়াল আসেনি, আর আমি কাউকে ভাই বলে ডাকি না। ভাই শব্দটা খুবই জঘন্য, আর উনি খুব ভালো মানুষ। আরমান বলল, এটাই তো কারণ ওকে ভাইয়া না বলে ডাকার, তাই না? অন্য কোনো কারণ নেই তো? আরজু বলল, আর কি কারণ থাকবে? আরমান বলল, না মানে বলতে চাইছিলাম আবার পছন্দ করেন কিনা মুনতাসিরকে। আরজু বলল, করি তো পছন্দ। আপনাকে অপছন্দ করার অনেক কারণ থাকলেও ওনাকে অপছন্দ করার একটা কারণও নেই। আরমান বলল, আমার সাথে ওর তুলনা দিচ্ছেন কেন? আরজু বলল, ভালোর সঙ্গে তো খারাপেরই তুলনা দিতে হবে, তাই না? না হলে বোঝাবো কি করে পার্থক্য? আরমান ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কবে যে আপনাকে বোঝাতে পারবো যে আমি খারাপ না, আমি ভালো মানুষ। আচ্ছা, সে যাই হোক, আপনাকে যদি হামিদ আবারও বিরক্ত করে আমায় বলবেন, আর বাকি সব আমি মুনতাসির থেকে জেনে নেব। আরজু কিছুক্ষণ চুপ থেকে আরমানকে বলল, আপনাকে বলবো কেন? আরমান বলল, সাহায্য করব আপনাকে তাই। আরজু বলল, তো আপনাকেই কেন বলবো? আপনিই বা আমায় সাহায্য কেন করবেন? ভোট নেওয়ার জন্য? আরমান জোরপূর্বক হেসে বলল, নির্বাচন শেষ হওয়ার পর আপনার সাহায্য করব। কেমন? তখন তো আর ভোট দেওয়া নেওয়ার ব্যাপারটা থাকবে না। আরজু কিছু বলল না। আরমান বুঝল মেয়েটা আর কিছুই বলবে না। এদিকে আরমানের তাড়া আছে। ব্যস্ত গলায় আরজুকে বলল, আচ্ছা আমি এখন যাই, একটু কাজ আছে, পরে আপনার সাথে দেখা হবে। আরমান চলে গেল। বেশ কিছুটা দূর যাওয়ার পর আরজুর মনে পড়ল প্রশ্ন করার ছিল আরমানকে। একটু চেঁচিয়েই ডেকে উঠল, এই পলিটিশিয়ান। আরমান থামল। মাঠের আশেপাশে থাকা আরও অনেকের দৃষ্টি ওদের ওপর পড়ল। বেশ জোরেই ডেকেছে আরজু। অনেকে যে ওদের দিকে তাকিয়ে আছে সেসবে আরজুর খেয়াল নেই। ওর দরকার আরমানকে, বাকি সবাই কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। আরমান আবারও ঘুরে আরজুর কাছে এলো। আরজুকে ডেকেছে আরমান, এতেই খুশি হয়েছে। থাকুক দরকারি কাজ, তাতে কি? আরজু ডেকেছে, এটাই অনেক। আরমান বলল, হ্যাঁ বলুন, আরও কিছু বলবেন? আরজু বলল, একটা প্রশ্ন করার ছিল, সত্যি সত্যি উত্তর দেবেন, মিথ্যে বললে আপনাকে খারাপ ভাববো।
আরমান বলল, কথা দিলাম মিথ্যা বলবো না। আরজু বলল, আপনি সেদিন পার্কে কেন বলেছিলেন আমার ভালোবাসায় আপনার জান কুরবান? এই তো কাজ হয়েছে। আরজুর মাথায় এটাও ঢোকানো গেছে যে আরমান ওকে ভালোবাসে। তার মানে মেয়েটা আজকাল আরমানকে নিয়ে ভাবছে। তবে আরমান নিজের খুশি বেশি প্রকাশ করলো না, তবে স্বাভাবিক গলায় বলল, আপনাকে ভালোবাসি তাই। আরজু বলল, ভালো কিভাবে বাসলেন? এত সহজ নাকি ভালোবাসা? বললেই হলো। আরমান বলল, আপনি একবার ভালোবেসে দেখুন। আপনি যতটা কঠিন ভাবছেন ততটাও কঠিন না, খুব সহজ ভালোবাসা। যাকে ভালো লাগে শুধু একবার তার চোখের দিকে তাকাবেন, দেখবেন ভালোবেসে ফেলেছেন। যখন খারাপ লাগবে তখন একবার তার কথাটা মনে করবেন, দেখবেন আবারও তাকে ভালোবেসে ফেলেছেন। আরজু তাচ্ছিল্য গলায় বলল, ভালোবাসা তো হয় না, তবে ভালোবাসলেন কি করে? আপনি জানেন ভালোবাসা শব্দটাই মিথ্যে। আরমান আবারও আলতো হেসে বলল, আপনার কাছে হয়তো মিথ্যে, কিন্তু আমার কাছে সত্যি। কোনো চিন্তা করবেন না, আপনার কাছেও খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেব যে ভালোবাসা শব্দটা সত্যি, এটা মিথ্যে না। আরজু বলল, আমি কিন্তু আপনাকে কখনোই ভালোবাসবো না, এটা আগেই বলে দিচ্ছি। আরমান বলল, ঠিক আছে, ভালোবাসতে হবে না। আপনি শুধু আমার ভালোবাসা নিয়ে ভাবুন, দেখবেন তাহলে নিজের মাঝে কিছু পরিবর্তন খেয়াল করবেন। নিজেদের মাঝে আলোচনার কোনো সমাপ্তি না ঘটিয়ে আরজু চলে গেল। আরমান আবারও অবাক হলো। আরমান বুঝতে পারল আরজু ভাবনায় পড়ে গেছে। আরমানের বলা কথাগুলো আরজুকে বিরক্ত করছে। আরমানও আর কিছু ভাবল না, চলে গেল নিজের গন্তব্যে।